সুপ্রিয় শ্রোতামণ্ডলী, অধ্যকার আসরে আমার সঙ্গে যিনি পালা গান করবেন মানিকগঞ্জের বিশিষ্ট শিল্পী রশিদ সরকার এবং আমি তার সঙ্গে অসীম দাস বাউল, রাজবাড়ী জেলা কালুখালী। রশিদ সরকার আমার সঙ্গে গুরুর ভূমিকায় গান করবেন, আমি ওনার সঙ্গে শিষ্যের ভূমিকায় পালা করব। আমি 13টি বছর ভারতে থাকার পর আজ 2টি বছর বাংলাদেশে এসেছি। এই 2 বছরের মধ্যে বিভিন্ন এলাকায় গান করেছি। রশিদ সরকারের চোখে পড়ায় এই কমিটির কাছে আমি রশিদ সরকারকে সঙ্গে নিয়ে এই ক্যাসেটখানি উপহার দিচ্ছি। আপনারা আমার গানটা ভালোবাসলে আমার ক্যাসেটের সার্থকতা হবে। তাই আমি শিষ্যর ভূমিকা থেকে একটি গান করব। আমি লালনপন্থী শিল্পী, সর্বপ্রথম আমি একটা লালন গীতি গান দিয়ে আরম্ভ করি। ওরে কিসে জানবো বলো ওহে দয়া, অনুরাগের করো হয় না কেন মনের মতো ওরে কিসে জানবো বলো ওহে দয়া, অনুরাগের করুণ দয়াল, অনুরাগের করুণ হয় না কেন মনের মতো ওরে পরেরি ইন্দ্রের ভোলে মন বেড়ায় রে ডালে ডালে। কি হয়েছে? কেন আমি কোনো ভজন পথে যেতে পারছি না? অনুরাগের পথ কেন ধরতে পারছি না? কারণ আমার দেহের মধ্যে যে রিপু ইন্দ্রিয়, এদের বশীভূত হয়ে গিয়েছে আমার মন। এই মনটাকে আমি কেমন করে পরিষ্কার করে আমি সেই গুরু ভজনের পথে যাব, দয়া করে আমাকে জানাবেন। ওরে পরে রিপু ইন্দ্রের ভোলে দয়াল মন বেড়ায় রে ডালে ডালে। এবার দুই মনে এক মন হইলে গো ও দুই মনে এক মন হইলে এরাই তো কাল সমন আমার, এরাই তো কাল
কাঁদবো কত অমৃত ওরে দরবেশ সিরাজ সাই কয় বিষেতে নাসিক ও সিরাজ সাই কয় বিষেতে বলি ওরে তাই লালন তুই বলি ওরে তাই লালন হয় না কেন মনের মতো মন আমার হয় না কেন মনের মতো মন যাহোক, এইবার তার কাছে আমি আরো দুইটি কথা জিজ্ঞাসা করব। প্রথম আসর, বেশি তো কিছু বলা যায় না, তবে আমি বাংলাদেশেরই ছেলে, আমার জেলা রাজবাড়ী অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে, আর এটা পূর্ববঙ্গ। আমি রশিদ সরকারের বহুত নাম শুনেছি, বহুত ক্যাসেট শুনেছি, তার মধ্যে তার অতিরিক্ত দেমাগ দেখা যায়। তো আজকে আমি তাকে দেখার জন্য উপস্থিত হয়েছি আপনাদের স্টুডিওতে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি আজ রশিদ সরকারকে দেখে যেতে পারি। এই দেহের নাগিনী, এই নাগিনীটা কেমন করে বশ করতে হবে এবং এই দেহের কোথায় আছে গুরুর স্থান, কোথায় আছে ভক্তের স্থান, এই জিনিসটা আপনি আমাকে সুন্দরভাবে দেখাবেন। তারপরে আপনার সঙ্গে আপনি যেখানে যুক্তি রাখেন ওইখান থেকে চেষ্টা করব গান দেওয়ার জন্য। ওরে কবে হবে নাগিনী বার, কাঁদবো কত অমৃত ওরে দরবেশ সিরাজ সাই কয় বিষেতে নাশ, সিরাজ সাই কয় বিষেতে নাশ বলি রে কেবল লালন তুই বলি রে কেবল লালন হয় না কেন মনের মতো মন ওরে আমার হয় না কেন মনের মতো মন ওরে কিসে জানবো বলো ওহে দয়াল অনুরাগের করণ রে অনুরাগের করণ হয় না কেন মনের মতো মন ওরে আমার হয় না কেন মনের মতো মন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি মানিকগঞ্জ সিঙ্গারের আব্দুর রশিদ সরকার গুরু শিষ্যের পালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বহুদিন থেকেই খুঁজতেছিলাম সঠিক লাইনের গুরু শিষ্য গাওয়ার জন্য একটি গায়ক। সেই খোঁজাখুঁজির পর অসীম বাউলের সঙ্গে আমার গান হলো। সেই গানে আমি খুব সন্তুষ্ট হয়েছি, কারণ সে মহাজনদের বান্দা গান দিয়ে পালা করে, যেখানে গুরু শিষ্যের ভাব, অন্তর্নিহিত যে ভাব, সেই ভাবটা লুকায়িত আছে তার গানের মধ্যে। যার জন্য আমার মনের ইচ্ছা তাকে সাথে করে আমি এক পালা গান করব।
আপনাদেরকে একখানা ক্যাসেট উপহার দিব। সেই ক্যাসেটখানা আজ আপনাদের কাছে এই ক্যাসেটখানা গ্রহণযোগ্যতা লাভ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। সকলের প্রতি ধন্যবাদ রেখে আমি শুরু করছি। তবে বাউল ওয়াসিম একটা গান করেছে যে তার মন প্রেমের দেশে যায় না, রাগের করণ করার জন্য তার মন বসে না, কি করলে কি কর্ম করলে সে ওই দেশে যাইতে পারবে। বাবা তুমি শোনো, আমি তোমাকে দিক নির্দেশনা দিব। মহাজন কি বলেছে, সাইজির পথের মধ্যে কি আছে তোমার এই ভাবকে স্থির রাখার জন্য, গুরুপদে তোমার মধ্যে থাকার জন্য। তুমি শোনো একটা গান। আগে কপাট মারো কামের ঘরে, আগে কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, বারে বারে করে মানা মনরা নীলার দেশে আর যাইও না, আছে তেজির ঘরে তেজিয়ানা, তেজির ঘরে তেজিয়ানা, সাধো অর্ধ সাধ ধরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, আগে কপাট মারো কামের ঘরে। হাওয়া ধরো অগ্নি স্থির করো, তুমি মরিয়াও বাঁচিতে পারো, হাওয়া ধরো অগ্নি স্থির করো, মনরা মরিয়াও বাঁচিতে পারো, মরণের আগে মরো, মরণের আগে মরো, দেখা সমন জাগা দূরে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, আগে কপাট মার তোর কামের ঘরে। তুমি যদি অনুরাগের করণ করতে চাও, আমার গানটা তুমি লক্ষ্য করবে, আর কামের ঘরে তোমার কপাট মারতে হবে। যতক্ষণ পর্যন্ত কামের ঘরে কপাট মারতে না পারবে, অতক্ষণ পর্যন্ত সেই কাম সাগরে যে নাগিনী ঘাস করে, সেই নাগিনী তুমি বসে আনতে পারবে না। আরো কিছু কথা তোমাকে আমি বলবো। জানো না মন বারহীন দর্পণ, তোমার কিস হবে রূপ দর্শন, জানো না মন বারহীন দর্পণ, কিস হবে রূপ দর্শন, বিনয় করে বলছে লালন, বিনয় করে বলছে লালন, বিনয় করে বলছে লালন, জগতের এই জগতের কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে, মন কপাট মারো কামের ঘরে। ওরূপ ঝলক দিবে রূপ নিহারে, কপাট মারো কামের ঘরে, আগে কপাট মারো কামের ঘরে। আমার কাছে প্রশ্ন করেছে, আমার এই দেহের মধ্যে গুরু আর শিষ্যের স্থান কোথায়? শিষ্যের স্থান চতুর্তলে, আর গুরু স্থান হলো দ্বিতলের ঊর্ধ্বে। এখানে আমি একটা ইঙ্গিত দিয়ে গেলাম,
তারপর দেখি এখন তোমার বক্তব্য কি, তারপর আমি পূর্ণ বিশ্লেষণ দেব। চতুর্দলে কুলকুণ্ডলিনীর কুলে জীব ঘুমায় আছে, আর যিনি গুরু, জগত ব্রহ্মাণ্ডের গুরু, তিনি দ্বিদলের ঊর্ধ্বে বসত করে। তাকে চিনতে হলে বারে বারে করি মানা, বাবা নীলার দেশে আর যাইও না, বারে বারে করি মানা, তুমি নীলার দেশে আর যাইও না, তেজির ঘর তেজিয়ানা আছে, তেজির ঘরে তেজিয়ানা আছে, তেজির ঘরে তেজিয়ানা আছে, তেজির ঘরে তেজিয়ানা, সাধয় অর্থ চাঁদ ধরে, কপাট মারো কামের ঘরে আগে, কপাট মারো কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে আগে, কপাট মারো কামের ঘরে আগে, কপাট মারো কামের ঘরে। সুন্দর তোমার কথা, সুন্দর তোমার গান, তবে অসীম আমি একটু দুঃখ পেয়েছি। কি আমি ক্যাসেটে নাকি খুব দেমাগ করেছি, আমার ব্যক্তিগত কোনো দেমাগ কোনো ক্যাসেটেই নাই, তবে কোনো পালা যদি নিয়ে থাকে ওই পালার একটা দেমাগ আমার আছে, এটা তোমার সাথেও থাকবে। তুমি আমাকে যতভাবেই দেখো না কেন, আমি ব্যক্তি রশিদের কোনো দেমাগ নেই, তবে আমাকে যে পালা দেওয়া হয়েছে এই পালার একটা দেমাগ ইহা থাকবেই, ইহা কোনোদিন রশিদকে বন্ধ করতে পারবে না কেউ, এটা কেউ পারেও নাই পারবেও না। এটা আমার গুরুর প্রতি আমি ভরসা রেখে কথা বললাম। তারপরে গুরু কখন কাকে কোনটা করে ফেলে বলা যায় না, সব তার হাত, এটাও আমি স্বীকার করি। তবে এ পর্যন্ত আমার কার সঙ্গে দেখা হয় নাই যে আমি যে পালা নেই এই পালার দেমাগটা বন্ধ করে দেয়, এরকম কোনো গায়কের সঙ্গে দেখা হয় নাই। তবে তোমার সাথে তো দেখা হয়ে যায়, এরকম কোনো ব্যাপার স্যাপার যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমি মনে করবো তোমার কাছে আমার কাছে শিখবার আছে, দরকার হলে আমি তোমার কাছে নতুন করে শিখে নেব। ওই রূপ ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে আগে, কপাট মারো কামের ঘরে আগে, কপাট মারো কামের ঘরে। বায়ু ধরো অগ্নি স্থির করো, মনরে মরিলেও বা জিতে পারো, বায়ু ধরো অগ্নি স্থির করো, তুমি মরিলেও বা জিতে পারো, মরণেরই আগে মরো, মরণেরই আগে মরো, আগে মরো, ওরে মরণের আগে মরো, দেখা সমন জাগা দূরে, কপাট মারো কামের ঘরে আগে, 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 ঝলক দিবে রূপ নেহারে, কপাট মারো কামের ঘরে আগে, কপাট মারো সেই কামের ঘরে, কপাট মারো কামের ঘরে। ধন্যবাদ সরকার সাহেব, খুব সুন্দর জবাব দিয়েছে। একটি লালন সাইজির পদের কাছে আর একটি লালন সাইজির পদ ভিড়িয়ে দিয়েছে। আগে কপাট মারো কামের ঘরে, তার মধ্যে একটি কথা বলেছে,
যতক্ষণ কামের ঘরে কপাট না মারতে পারবে ততক্ষণ তোমার কোনো কিছুই সম্ভব না। তাই আগে কামের ঘরে কপাট মারো। বাহ, সুন্দর কথা বলেছে। তো আমি আগে একটা গান গেয়ে নেই, তারপরে তার আরো কথা আছে, সেই কথার কাউন্টার দেওয়ার চেষ্টা করব। ওরে গেলাম মালামে চুবিনি খালাম, গেলাম মালামে চুবিনি খালাম, তবু লজ্জা হয় না দয়াল এই জ্বালা তো সয় না রে, দয়াল এই জ্বালা তো সয় না। গেলাম মালামে চুবিনি খেলাম, ওরে গেলাম মালামে চুবিনি খেলাম, তবু লজ্জা হয় না দয়াল, তবু লজ্জা হয় না আমার এই জ্বালা তো সয় না রে, আমার এই জ্বালা তো সয় না। এই যে কামের ঘরে কবাট মারার কথা আপনি বলেছেন, কামের ঘরে কবাট কেমন করে মারি? কারণ আমার সৃষ্টি হইতে এ পর্যন্ত যখন আস্তে আস্তে আমি একে একে আমার বয়স 12 বছর হলো, তখন আমার দেহের মধ্যে কাম উৎপত্তি হলো। কাম উৎপত্তি হওয়ার পর কি হইল, আমার পিতা আমার যোগ্য যোগ্যা একটা নারী এনে আমার কাছে দিল। সেই নারী যখন আস্তে আস্তে আনলো, এখন সেই কামে চরিতার্থ মেটানোর জন্য আমি বারে বারে সেই নারীর কাছে যাই। নারীর কাছে গিয়ে কি করি, ওখানে ধ্বংস হয়ে আসি। তো এই কথাটা তো সবাই বলে যে আগে কবাট মারো কামের ঘরে। কারণ আমি তো স্ত্রীকে ত্যাগ করেও এখন বনে জঙ্গলে যাইতে পারতেছি না। কারণ বনে জঙ্গলে গেলেও আমার সেখানে সাধন ভাজন হবে না। কেন হবে না? করলে নেশার দোষ সাধনা, তাতে কেউ নিস্তার পাবে না। বনে যে স্বপ্ন দোষে ধর্মকর্ম সব ফেটে যায়। যুগল রূপ দর্শন পেতে হলে যুগল হয়েই দেখতে হয়। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যুগল মূর্তিতে যুগল রূপ দর্শন করব। আমি ওই নারীর কাছে যাব, সদা সর্বক্ষণ তার সঙ্গে রণ করব, কিন্তু আমি কামে আত্মহারা হব না। এমন কোন পজিশন যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আমার সেই পথ দেখিয়ে যাবেন। ওরে এই ভাবেতে এলাম একা, শেষে আমার জুটল দোকা, ওই রসেতে হয়ে ভেকা পেয়ে সাদের ময়না। জনম ভরে পুষলাম তারে, দিয়ে সারি গয়না, ও তার একটু স্বার্থের হানি হলে, একটু স্বার্থের হানি হলে ও সে আর তো ফিরে চায় না, ও সে আর তো ফিরে চায় না দয়াল এ জ্বালা তো সয় না রে, দয়াল এ জ্বালা তো সয় না। গেলাম মলম চুবিনি খেলাম, গেলাম মলম চুবিনি খেলাম দয়াল, তবু লজ্জা হয় না দয়াল, তবু লজ্জা হয় না আমার এই জ্বালা তো সয় না রে, দয়াল এই জ্বালা তো সয় না। সুন্দর একটি কথা বলেছে, সুন্দর একটা কথা বলেছে। কি কথা বলেছে? গুরুর বসতি দ্বিদল পদ্ম, অর্থাৎ মুকামে মাহমুদার ঊর্ধ্বে, মুকামে মাহমুদা এসে দাঁড়াবে আরো ফেলো দুধ, আর তার ঊর্ধ্বে যদি ধরা যায় সহস্র দল, যাহাকে বলা হয়েছে মুকাম উরাউল উরা। তো মুকাম উরাউল উরাতে কি দাঁড়াবে? ওয়াজেবে লজু। যদি দ্বিদল পদ্মের ঊর্ধ্বে সহস্র দলের মধ্যে গুরু লুকায়িত থাকে, তাহলে
ওইটার অযুক্ত ওয়াজেবেল একিন দাঁড়ায় হুয়াল, হুয়াল একিনে আমি গুরু রূপ কেমনে দর্শন করব, এই চতুর্দল পদ্ম থেকে আস্তে আস্তে আমি দ্বিদল পদ্মের ঊর্ধ্বে উঠবো, এই সাধনাটা একটু সুন্দরভাবে আপনি আমাকে বিশ্লেষণ করে বোঝাবেন। আর রশিদ সরকার সাহেব একটি কথা বলেছে খুবই সুন্দর, যে অসীম বাউল মহাজনের পথ গায়। আসলে এই কথা সত্য, মহাজনী পথ মত ধরে চলা এটা প্রত্যেকটা মানবের কর্তব্য। তবে আপনারা বাংলাদেশের সুনামধন্য শিল্পী এবং বাংলাদেশের বিশিষ্ট শিল্পী হিসাবে সবাই আপনাকে গণ্য করে। আপনিও যখন আজকে আমার গুরুর ভূমিকায় গান করছেন, তখন আমি মনে করি যে আপনিই আমার গুরু। আপনিও আমার জন্য আশীর্বাদ বা দোয়া করবেন, যেন আমি আপনার রূপে রূপ মিশাইতে পারি। কামে কামত্ত হয়ে সন্তান সন্ততি পেয়ে আপন ধন পরকে দিয়ে তবু তার মন পাই না। আমি পামর জিজ্ঞাস করি মনের কথা কই না, আমার দুষ্টু স্বভাব ভক্তির অভাব, ওরে দুষ্টু স্বভাব ভক্তির অভাব গুরু তাইতে চরণ দেয় না, ওরে তাইতে চরণ দেয় না, দয়াল এ জ্বালা তো ছয় না রে আমার, এই জ্বালা তো ছয় না। এই জ্বালা নিবারিতে যাব বলো কোন জগতে, মহেন্দ্র কোনো মতে তার উপায় খুঁজে পায় না। আমি পামর ঘুচাও গো মোর মনের যত যন্ত্রণা, এবার অসারকে ভাবিয়ে সার, ওরে দয়াল রে এ দয়াল, অসারকে ভাবিয়ে সার, ওরে অসারকে ভাবিয়ে সার, মন সুপথে রয় না রে দয়াল আমার, মন সুপথে যায় না দয়াল, এ জ্বালা তো সয় না রে দয়াল, এ জ্বালা তো সয় না। আমি গেলাম মালাম চুবিনি খেলাম, ওরে গেলাম মালাম চুবিনি খেলাম, আমার তবু লজ্জা হয় না রে দয়াল, তবু লজ্জা হয় না দয়াল, এ জ্বালা তো সয় না রে দয়াল, এ জ্বালা তো সয় না আমার, এ জ্বালা তো সয় না। এবার আমার শিষ্য বলেছে, গেলাম মলাম সুবনি খাইলাম, আমার তবু লজ্জা হয় না, আমার এই জ্বালা তো সয় না দয়াল, আমার এই জ্বালা তো সয় না। উনি গেল মরলো, সুবনিও খাইল, তবু ওনার লজ্জা হয় না, আবার বলতেছে আমার এই জ্বালা তো সয় না। ভবেতে আসছে একা, আবার বাম পাশে একজন কামিনী পাইছে, তার কামে কামাতুর হইয়া সেই কাম সার্থককে চরিতার্থ করার জন্য সে সব সময়
ওই দিকেই তার মতিগতি থাকে। সে আবার বলতেছে তাকে ফেলেছে আমি জঙ্গলে যাব, সেখানে যাইও তো আমার সাধন হবে না। যদি আমি যুগল রূপ ধরে সাধন না করি তাহলে যুগল মূর্তি আমার দর্শনও হবে না। তো এখন আমার ভাব কি, আমি করব কি? বাবা তোমার একটা ব্যারাম হয়েছে, অসুখ হয়েছে, তোমার মনে একটা কল্পনা জাগছে, তুমি শোনো একটা গান শোনো, তারপর তোমার সাথে আমার বহুত আলাপ আছে বাবা। তুমি যখন আমার কাছাকাছি শিষ্য, তোমাকে কিছু বলবো আমার মনের আশা। ওরে মনে ভেবেছো কামার বেটাকে ফাটকিতে ফেলেছি, তুমি মনে ভেবেছো ওই কামার বেটাকে ফাঁকিতে ফেলেছি, বিনা পাগলে গড়িয়া কাশি করছো নাচানাচি রে মন, করছো নাচানাচি। বাজান তোমার কাশিতে কিন্তু পাগল নাই, পাগল বুঝো যখন কামারের কাছে কাশি দাও কাশি বানাইতে দেয়, ওইটার ধার যাতে মজবুত হয়, তীক্ষ্ণ হয়, ওই ধারটা যাতে বেশিক্ষণ থাকে, লাস্টিং করে, তার জন্য পাকা লোহা দিয়া পাকাল বলে তার ভিতরে। কিন্তু তোমার যে এই কাশি, রে বাবা পাকাল নাই, পাগাল হলো গুরুর নাম আর আমার মালিকের নাম, কাজেই তোমার সেই পাগাল নাই কাশিতে, তাই তোমার মনে এরকম করে। মনে ভেবেছো কামার বেটারে ফাটকিতে ফেলেছি, ও মনে ভেবেছো কামার বেটারে ফাটকিতে ফেলেছি, বিনা পাগালে গড়িয়া কাশি করছো নাচানাচি রে মন, করছো নাচানাচি। আমার মাকে পাইছো আর খুব কাছে দিয়ে কাটতেছো, তাই না? তোমার খুব ভালো লাগতেছে, তোমার বোঝা যাইব এই সব নাচন বাজান কাশিতে কাটবে না যখন, কারে করবি দোষী রে মন, কারে করবি দোষী, বোঝা যাইব এই সব নাচন বাজান তোমার কাশিতে কাটবে না যখন, কারে করবি দোষী সেদিন, কারে করবি দোষী। বুকাই অস্পর্ধা না কেবল, বুকাই অস্পর্ধা না কেবল মোর ছবি ছবিছি। আমাদের মানিকগঞ্জের ভাষা কয় বুকদা কাশি, মানে বুকদা অস্ত্র। বুকাই অস্পর্ধা না কেবল মোর ছবি ছবিছি, বিনা পাগলে গড়িয়া কাশি করছো নাচানাচি রে মন, করছো নাচানাচি। মনে ভেবেছো কামার বেটারে ফাটকিতে ফেলেছি, তাই পাগলের গোবর আনন্দ, মন তোমার আজ তেমনি ছন্দ, দেখে দ্বন্দ্ব আজি রে আজ, দেখে দ্বন্দ্ব আজি। পাগলের গোবর আনন্দ আর মন তোমার আজ তেমনি ছন্দ, দেখে দ্বন্দ্ব আজি। নিজ মরণ পাগলেও বুঝে, নিজ মরণ। বাবা তুমি যে মরতেছ এটা তুমি বুঝো না? পাগলে যে বুঝতে বুঝে, এই বুঝতে বাবা তোমার মধ্যে নাই। তুমি মানুষ বলে কেন জন্ম নিয়েছিলে? তোমার লজ্জা হলো না, হয় না? এর সাথে ফোরাটান খেয়ে মরে যাও বাবা, দুনিয়ায় থাকা দরকার নাই। আজ নিজ মরণ পাগলেও বুঝে, তাও হইল না বুঝি, নিজ মরণ পাগলেও বুঝে, তোর তাও হইল না বুঝি।
সত্যি জগত ব্রহ্মাণ্ডের গুরু, তাহলে তার সঙ্গে আমার দেখা হওয়ার কায়দা কি? দেখা হওয়ার কায়দা চতুর্দলে তুমি বাবা ঘুমাই আছো, জীব জগতের সবাই চতুর্দলে ঘুমাই আছে। গুরুর নাম যার কর্ণকুহুরে একবার পৌঁছেছে তার ঘুম ভেঙে গেছে। যার ঘুম ভেঙে গেছে, ওই ঘুম ভেঙে যিনি মালিকের ডাক শুনে মালিকের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়েছে, সেই কেবল মালিকের কাছে পৌঁছতে পারছে। তাহলে আমি তোমাকে বলতে চাই, মালিককে কোথায় রাখো? গুরুকে কোথায় রাখো? গুরুকে রাখো তোমার নয়নে, গুরুকে তোমার নয়নে রাখো। আর প্রাণায়াম অভ্যাস করো। প্রাণায়াম অভ্যাস করলে বাজান, এখানে অন্তর্নিহিত কিছু কথা আছে। এই যে তোমার রতি ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতির সঙ্গে তোমার এই কূপের জলের সঙ্গে গঙ্গার জলের একটা সম্পর্ক থাকতে হবে। কূপের জলের সঙ্গে গঙ্গার জলের, সাগর জলের যদি একটা সম্পর্ক থাকে, যোগাযোগ থাকে, তাহলে তোমার রতি ঊর্ধ্ব হবে। অর্থাৎ পালা কোরা ছাড়া জংলা কোরা ধরা যায় না। জংলা কোরা ধরতে এটা পালা কোরা হইতে হবে। তোমার রতিও পালা রতি থাকতে হবে। সেই পালা রতি কোথায়? গুরু কর্ম দ্বারা, সাধু সঙ্গ দ্বারা। আর গুরু যে দেশ বুঝায়, ওই দেশকে ভক্তি বিশ্বাস প্রেমের জোরে ওই দেশের করণ করলে, ওই দেশের সাধন করলে তোমার রতি হয়ে যায় পালা। ওই পালা রতিকে যদি তুমি সেই পালা মানুষ দিয়া, ভাবের মানুষ দিয়া ঊর্ধ্ব দেশের থেকে ডাক দাও, তখন নিম্ন দেশের সেই তোমার শিষ্য জীব সুষমার ছিদ্র দিয়া ঊর্ধ্বগতি হইতে থাকে। সেখানে যে আসার সেই দ্বিদল পদ্মের ঊর্ধ্বে যা মোকামে মাহমুদায় দেয়া গুরু শিষ্যের যুগল মিলন হয়। তোমাকে একটু ইঙ্গিত দিলাম বাবা, দেখি তুমি কি বলো, আমি আরো আলাপ করবো তোমার সঙ্গে। তাই কেন রে মন এমন হলি, তুই আপনা ফাদে আপনি মলি, কারে করবি দোষী এখন, কারে করবি দোষী? কেন রে মন এমন হলি হলি, বাজান আপনা ফাদে আপনি মলি। আরো কত খুশি রে তুই, আরো কত খুশি। তবে সিরাজ শেখয় লালন্দিত মন হলো নৈরাশি। তবে সিরাজ শেখয়, তবে সিরাজ শেখয় লালন্দিত মন হইছে নৈরাশি। বিনা পাগালি গড়িয়া কাশি, তোর সোনা সোনাসি রে মন, তোর সোনা সোনাসি। মনে ভেবেছ কামার পেটাকে ফাটকিতে ফেলেছি, মনে ভেবেছ কামার পেটাকে ফাটকিতে ফেলেছি। বিনা পাগালি গড়িয়া কাশি, তোর সোনা সোনাসি রে মন, তোর সোনা সোনাসি। বিনা পাগালে গড়িয়া কাশি, তোর সোনা সোনাসি রে মন, তোর সোনা সোনাসি। এইবার উনি আমাকে বলেছে, আমি যে গানটি গেয়েছিলাম যে গেলাম বলাম চুবনি খেলাম, তবু লজ্জা হয় না দয়াল, এ জ্বালা তো আর সয় না। তা আমার গুরুদেব সুন্দর কাউন্টার দিয়েছে। কি কাউন্টার? যে উনি গেল উনি মইল, মানে সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ের উপর চাপাই দিতেছে। এ দোষটা তো সেই আদি থেকেই, এই দোষের দোষী বানাই আপনি আমার এই দুনিয়াতে পাঠাইছেন। কারণ এই রকম সুরাত যদি একটা আদমের পাশে আল্লাহ না দিয়ে দিত, তাহলে তার এই রকম গন্ডগোল বাঁধত না। তাহলে দোষের মূলে সেই গুড়া থেকেই
আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এ দোষটা আপনি গুরু, আপনি যদি সেই সত্যিকারের গুরু হয়ে থাকেন তাহলে পরে লালন সাইজির একটা গানের মধ্যে আছে, আমি দেখেছি যে যেহি মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল, আশকে খোদাও হয়। যদি তাই হয়ে থাকে আপনি গুরু, আপনি খোদা, যদি সেই খোদাই হয়ে থাকেন তাহলে পরে আমার সাইডে কেন ওই রকম একটা সুন্দর চেহারা নিয়ে এসে দিলেন, আর আমি ওই জায়গায় যাচ্ছি আর মরতেছি। যা হোক, অনেক ঘটনা, ইহার দৃষ্টান্ত প্রমাণ আছে মুসা নবীর কিচ্ছার মধ্যে। আল্লাহ নাকি ওই জায়গাও ছিল মুসার সঙ্গে। তাহলে আপনি ওই জায়গা যদি থাকেন তাহলে পরে আমার কেন নিত্য নিত্য মরণ হচ্ছে? আরেকটি কথা বলেছে যে বিনা বাগালে গড়িয়ে কাশি করছো নাচানাচি। দেখেছেন কেমন একটা মিথ্যা কথা আপনাদের মধ্যে তুলে ধরেছে। এই কাশিটা গড়ায় কে? কামার তো গড়ায়। তো কাশি যদি কামার গড়াই থাকে, যে লোক কাশি গড়তে যায় সে নিয়ে যায় বাড়ি থেকে লোহা, আর কামারের কর্তব্য তার মধ্যে ইস্পাত ঢুকাই দিয়ে, অর্থাৎ পাগাল ঢুকাই দিয়ে কাশি তৈরি করা। তো এখন এই কাশি বুথা হয়েছে, সম্পূর্ণ দোষ হলো আপনার, এ দোষ আমার না, কারণ মুর্শিদ রূপে যদি খোদা হয়ে থাকে। তো যাই হোক, এতেও আমি দুঃখিত না, কারণ আমি বুঝতে পারি নাই, তাই আমার আস্তে আস্তে ধারগুলো কাটিয়ে চলে গেছে। তো দয়াল, মরা গাছে নাকি তুমি ফুল ফোটাতে পারো? তুমি যদি সেই মরা গাছে ফুল ফোটাতে পারো, তুমি যদি পতিত পাবন হয়ে থাকো, তাহলে আমি পতিত, একটা গৃহস্থর কর্তব্য পতিত জমির কাছে গিয়ে সেখানে লাঙল চষে চাষ আবাদ করা। তদ্রূপ আমি একটা পতিত জমি, তুমি আমার মনিব গৃহস্থ, তুমি এসে লাঙল না জোড়া পর্যন্ত আমার এই পতিত জমি আবাদ হচ্ছে না। আছে সুন্দর কথা বলেছে আরো একটি, যে প্রাণায়াম করো, রেচকপুরক কুম্ভক দ্বারা তুমি প্রাণায়াম করো। আচ্ছা, এটা গ্যাটিস দেওয়া কথা কেন? আমি তো বলেছি করলে না যোগ সাধনা, তাতে কেউ নিস্তার পাবে না। বনে যে স্বপ্ন দোষে ধর্ম কর্ম সব ফেসে যায়। যেমন বাস্তব একটা দর্শন দেখেন, আমি নিজে দর্শনের ছাত্র ছিলাম, তাই আমার দর্শন পড়া আছে, আমি ওইখান থেকে বাস্তব একটা দর্শন আপনাদের মধ্যে তুলে ধরি। কি? যখন বিজ্ঞানীরা লিফট তৈরি করলো মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে, অর্থাৎ বাতাসের উপরে, সে লিফটটাও নাকি ফাটল ধরেছে। তো দয়াল, এই বাতাসের উপরে লিফট তৈরি করলেও থাকতেছে না, তাই এখানে আমার একটা লালন ফকিরের গান চলে এলো। আমি তাই একটা লালন ফকিরের গান দেই, কারণ উনি যখন পরপর দুইটা লালন গীতি গেয়েছে, এবার আমার কর্তব্য একটা লালন গীতি দেওয়া। দিয়ে যাই, দেখা যাক দেখি। ও প্রেমের সাথে গেলে ভাবিরে ওঠে, ও সাথে গেলে ভাবিরে ওঠে, কাম নদীর ওই তুফান দয়াল, কাম নদীর ওই তুফান, সহজ শুদ্ধ প্রেম সাধন করিব আমি কেমন বলো, করিব আমি কেমন, সহজ শুদ্ধ প্রেম সাধন। কি হয়েছে দেখুন, প্রেম রত্ন ধন পাওয়ার আশা করে, প্রেম রত্ন ধন বাবার আসে, ওরে ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে, ওরে প্রেম রত্ন ধন বাবার আসে, এবার ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে, শেষে কাম নদীর এক ধাক্কায় এসে গো, ও শেষে কাম নদীর এক ধাক্কায় এসে কেটে যায় বাঁধন সাধন আমার, কেটে যায় বাঁধন সাধন, সহজ শুদ্ধ প্রেম সাধন করিব বলো কেমন, আমি করিব বলো কেমন, সহজ শুদ্ধ প্রেম সাধন। একটি
ত্রিবেণী। আমি সাধু সঙ্গ করে জানতে পেরেছি যে ওই ঘাট ত্রিবেণী জয়ী হইতে হলে আগে ভাব ত্রিবেণীকে বদ্ধ করতে হবে রেচকপুর কুম্ভক দ্বারা। কিন্তু দেখা গেল যে রেচকপুর কুম্ভক করে আমি আমার ভাব ত্রিবেণীকে আটকিয়েছি, কিন্তু কাম নদীর এমন ধাক্কা এসে আমার সেই ঘাট ত্রিবেণী ঘষে চলে গেল। মানে উনি আমার দেখাই গেল কেমন। এখন একটা গল্প না করি আমি আর পারবো। গল্পটা হইলো কেমন, মানে একজনের গর্ভে দুইটা সন্তান হয়েছে, একটা ভালো ছেলে আর একটা হচ্ছে অন্ধ। তো অন্ধটা তো কিছু জীবনে কোনোদিন কিছু দেখে নাই, আর ওই ভালোটা দেখছে বিভিন্ন কিছু। তো মা দুইটা ছেলেকে একসঙ্গে খাইতে দিছে। খাইতে দিলে এখন ছেলের বড়টারও দুধ দিয়েছে, ও কানা ছোট ছেলে তারও দুধ দিয়েছে। তো বড় ছেলে ছোট ভাইয়ের কাছে এসে বলতেছে, আরে ভাই তুই দুধ খাইছিস দুধ? এখন ছোট ভাই ও তো অন্ধ, জীবনে কোনোদিন দুধ কি জিনিস তার চোখে দেখে নাই। তখন বলতেছে, ভাই দুধ কেমন রে? বলে, কেন তুই দুধ চিনিস রে? বলে, না আমি কোনোদিন তো দুধ দেখি নাই। বলে, কেন? ওই যে বনের মধ্যে বড় বড় বহা করে বা বিলের মধ্যে বড় বড় বক বসে থাকে সাদা ধবধবে দুধের মতো। বলে, ভাই আমি তো বকও কোনোদিন দেখি নাই। তো একটা কাশি এইরকম গেড়ে রেখে ওর ওই টান পিঠ থেকে হাতটা দেখাই বলতেছে, এই দেখ বকটা এইরকম, এই বকটার গলা এইরকম লম্বা, মাটির দিকে এইরকম তার মাথাটা একটু হেলা। তখন ওই অন্ধ ছেলে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দেখি আর না দেখি বক তো দেখলাম। তো আমার গুরুদেব আমার জন্য একটু বক দেখানি মতন দেখাই গেল। তো এই বক দেখাইলেই কোনো কাজ হবে না। আপনি বলেছেন কি আগে কবাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে রূপ নিহারে। রূপ নিহার কি একটা রূপ আসবে, সেই রূপকে দেখা যাবে দর্শন। ইংলিশে বলা হয় ফিলোসফি। ফিলোসফি একক শব্দ নয়, ফিলোসফি দ্বিবচন। দ্বিবচনে কি হয়েছে? ফিলো প্লাস সফি। ফিলোতে হয় অনুরাগ, সফি শব্দের অর্থ জ্ঞান। জ্ঞান আর অনুরাগের অপর নাম দর্শন। তো আপনি আমাকে বলে গেলেন যে এইভাবে এই করো এই করো, কিন্তু কেমনে করবো? কোন জায়গা থেকে কোন জায়গায় এই হাওয়াটা তুলতে হবে, কি ব্যাপার তার তো কোনো আমাকে দেখাই গেলেন না। দেখাবেন অবশ্যই। আরেকটা কথা বলেছে, গুরুকে নয়নে রাখো, মুখে রাখো তার নাম। দয়াল, মুখে যে আমি আপনার নাম নেব, কারণ চিনি লেখে একটা নাম লিখে চাবাইলে পরে মিষ্টি পাওয়া যায় না। এই নাম নামই নাকি অভেদ আত্মা, এটা হিন্দুদের চৈতন্য চরিতামৃতের মধ্যে বলেছে। নাম নামই অভেদ আত্মা। তাই আমি নামই ধরে সেই নামকে দেখতে চাই, বা সেই নামের রূপটি দেখতে চাই। সেই রূপটি কি সুন্দরভাবে বলবেন। যা হোক, আমি আর বেশি কথা ওনাকে বলবো না। বেশি বললে পরে একটু কেমন হয়ে যায়। গুরু মানুষ তো, যদি মনে মনে দুঃখ পায় তাহলে পরে আমার একেবারে 14 পুরুষ নরকে চলে যাবে। আমি আর দুঃখ দিতে চাই না ওনার মনে। ওরে প্রেম রত্নধন বাবার আসে, ত্রিবেণীর ঘাট বাদলাম কোষে, কাম নদীর এক ধাক্কায় এসে কেটে যায় বাঁধন সাধন রে, কেটে যায় বাঁধন সাধন।
এবার আমার শিষ্য বহুত কথাই বলেছে, তবে তার যে কথার উপর সে সবচাইতে বেশি জোর দিয়েছে সেখানে আমি বলতে চাই, সে বলেছে যে আমি কাম নদী যত শক্ত করেই বাঁধ দেই না কেন, এই নদীর বান এসে এমন ভাবে কাম নদীর বানে ধাক্কা মারে আমার বাঁধ ভেঙে চুরমার হয়ে আমি সেই সাগরে ডুবে যাই। এ তো আদিকাল থেকেই তুমি এই ঝামেলা বাজিয়েছো। হ্যাঁ, আমি এই ঝামেলা বাজিয়েছি। স্কুলে যদি ভালো ছাত্র থাকে তার পরীক্ষাও থাকে কঠিন, মাস্টার থেকে কঠিন কঠিন প্রশ্ন করে। আমি সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদেরকে, আমার আল্লাহ বলে। তাই আমাদের জন্য আল্লাহ কঠিন পরীক্ষা দিয়েছেন। একটা কামিনী আমার বাম পাশে দিয়ে আমাকে পুরাইয়ে পাকা শোনা করার জন্য এই কর্ম করেছে। তবে তোমার সেই দেশকালটা বুঝতে হবে। তুমি বলেছো যে ন্যাসকুম্ভকের কথা বললেন, সুষমার ছিদ্র দিয়া ঊর্ধ্বমুখে যাইয়া নিরিকদমের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারপরে যে সেই গুরু জগৎ ব্রহ্মাণ্ডের গুরু যেখানে, সেখানে উনি থাকবে। আমাকে তো ভাঙ্গে ভাঙ্গে বলে দিলেন না, না বাবা, ছোলা কলা বাজারে বিক্রি হয় না। তবে তোমাকে একটা আমি ইঙ্গিত দিতে পারবো, যে কাম নদীর বানে তোমাকে ধাক্কা দিয়া তোমার বাঁধ ভেঙ্গে ফেলে, ওই কাম নদীকে কন্ট্রোল করতে হবে আগে তোমার। ওই যে কাম নদীর পানি আছে না, ওই পানিটা খাইয়া দেহটার একটু শক্ত করতে হবে। তোমার একটু ইঙ্গিত দিয়ে দিলাম, কারণ ওরা যে শক্তি নিয়ে তোমাকে ধাক্কা মারে, ওই শক্তিটা তুমি কন্ট্রোল করলেই, তোমার দেহের ভিতরে উল্টা ভাবে ওই শক্তিটা আসলেই, আর একটা ধাক্কা দিলে, আর একটা শক্তিতে ধাক্কা দিলে ওই শক্তি তোমার কভারেজ এসে যাবে। তুমি একটা গান শোনো, ওরে বাঁশো আয় না জল উঠে না রসিক জোনার না, ওরে বাঁশো আয় না জল উঠে না রসিক জোনার না, ও রসিক প্রেম বিরাগী অনুরাগী, প্রেম বিরাগী অনুরাগী সে গাব গাই নীলা গাইছে না রসিক জোনার না, বাঁশো আয় না জল উঠে না রসিক জোনার না। রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটা নাই রসিকের সে সমান ভেবেছে। ও রসিক তত্ত্ব জেনে মত্ত হইয়াছে, জোয়ার ভাটা নাই রসিকের সে সমান ভেবেছে। রসিকের নাই কালাকাল সকাল বিকাল, নাই কালাকাল সকাল বিকাল সে ইচ্ছা মতো নাও চালায় রসিক জোনার না, বাঁশো আয় না জল উঠে না রসিক জোনার না। আর একটা কথা বলেছে অসীম বাউল, এই কথাটার আমি বহুত মূল্য দিয়েছি। শুধু নাম দিলে হয় না, আনন্দ না দেখিলে নয়নে। একটা গান আছে আমার, করো বন্ধু যা লয় তোমার মনে। নাম যদি লয়, তোমাকে যদি না দেখা যায়, সে নাম নেওয়ার মানে আছে কি? তোমার নাম, এই নামের রূপটা কি? নিশ্চয় নামের রূপ আছে। আগে তুমি নীরের খোঁজ করো। নীরের খোঁজ করবে যখন, আর সেখানে রা শব্দের অর্থ চেনা, সেই নীরকে যখন চিনবে, তখন তোমার ওটা আয়ত্তে এসে, তোমার আয়ত্তে এসে নীর থেকে রায় দেয়, নিরঞ্জনের দর্শন তোমার হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তুমি নীরকে না চিনবে, অতক্ষণ পর্যন্ত তোমার নিরঞ্জনকে চেনা হবে না। তোমাকে শুধু আমি খালি ইঙ্গিত দিয়ে দিলাম, বাবা, ছোলা কলা বাজারে বিক্রি করা যাবে না। তোমার যদি নিজস্ব কোনো কোনো কুসাই থাকে, তার কাছ থেকে তুমি
মধ্যে একটু পাড়া দিছে, আমার গুরু দেওয়াইছে, ওখান থেকে দুই চারটা গানও গাওয়ার ক্ষমতা আছে, তবে করণ করতে পারি নাই গুরু, সে ভাগ্য দেয় নাই। তবে এই রসতত্ত্বর দেশে, সাধন তত্ত্বর দেশে, কর্মতত্ত্বর দেশে এমন কোন দেশ নাই আমার মুর্শিদ কেবলা, আমার গুরু দেব আমাকে না বুঝাইছে। আমি বুঝাইছি, তবে শেখার কোনো শেষ নাই, এটাও আমি স্বীকার করি। তবে আমার গুরুদেব যা দিয়েছে অনেক দিয়েছে। তুমি আলাপ করেছো, ভালো কথা, তোমাকে ধন্যবাদ। কোনো গায়ক এমনি ভাবে আমার সাথে আলাপ করতে পারে না, আলাপে খুব মজা পাইতেছি, এইটাই বড় কথা। পঞ্চরসের রসিক হয় যারা, ফুটে উঠে নূর তাজেল্লা তার নূরের চেহারা। পঞ্চরসের রসিক হয় যারা, তার ফুটে উঠে নূর তাজেল্লা নূরের চেহারা। গুরুর রূপে দেশ রূপ মিশাইয়া ইচ্ছা মতো নাও চালায়, গুরুর রূপে দেশ রূপ মিশাইয়া সময় মতো ঘাটে যায় রসিক জনার নাই। আইসো আয়না জল উঠে না রসিক জনার নাই। রসিক এই পার হতে ওই পার যখন যায়, 9 জনে গুণ টানে রসিকের 6 জনে দারবার। ও রসিক এই পার হইতে ওই পার যখন যায়, 9 জনে গুণ টানে রসিকের 6 জনে গুণবান। গোসাই মদন মোহন কই ভাবিয়া এমন রসিক কয়জন হয়, গোসাই মদন মোহন কই ভাবিয়া এমন রসিক কয়জন হয়, রসিক জনার নাই। আইসো আয়না জল উঠে না রসিক জনার নাই। রসিক কালার অকাল সকাল বিকাল, রসিক কালার অকাল সকাল বিকাল, সে ইচ্ছা মতো নাও চালায় রসিক জনার নাই। আইসো আয়না জল উঠে না রসিক জনার নাই। বাইসো আয়না জল উঠে না রসিক জনার নাই। বাইসো আয়না জল উঠে না সেই রসিক জনার